জেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, অভিযান জেগেছে। মুজম্মাদব বুঝিনা, আইসা বসি যমুনা, বিপ্লবে বলিয়া, নির্ভীক জমিয়ান। দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 10টায় কাকরাইলে সমাবেশ, বাদ-জুমা গণ অনশনের ডাক। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ-জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ঢাবি, ক্লাস পরীক্ষা বর্জন, 9 মাসে 2 হত্যাকাণ্ডের জন্য প্রশাসনের ব্যর্থতাকে দুষছে ছাত্রদল। সম্মানিত ভিসিআর এবং প্রক্টরকে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আওয়ামী লীগের সিদ্ধান্তে আজও পানি ন্যায্য হিসাব থেকে বঞ্চিত বাংলাদেশ, অভিযোগ মির্জা ফখরুলের। কার্যকর উদ্যোগ নিচ্ছেন না বর্তমান সরকার। কুমিল্লা নগরীতে বিকল বেশিরভাগ সিসি ক্যামেরা, সন্ধ্যা হলেই হরহামেশাই ঘটছে চুরি ছিনতাই, নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু বাগানগুলোতে যেন লাল রঙের উৎসব, বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষিরা, সুস্বাদু ফল রপ্তানি হচ্ছে বিদেশেও। ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্কের দুদেশের প্রতিনিধিদের বৈঠক, পুতিন না আশায় সরাসরি থাকছেন না জেলেনস্কি, নিজের হাতেই সমাধান দেখছেন ট্রাম্প। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 4:30টায়, জয় পেতে আত্মবিশ্বাসী যুবারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দিন পেরিয়ে রাত, রাজপথেই অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন তারা। বৃহস্পতিবার রাতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় নতুন কর্মসূচি দেন শিক্ষকরা। আজ সকালে সমাবেশ হবে। দাবি আদায় না হলে বাদ-জুমা গণ অনশন কর্মসূচি পালন করা হবে। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দাবি আদায়ের জন্য দিনরাত রাজপথেই অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন। 3 দফার সঙ্গে 1 দফা যুক্ত করে 4 দফা দাবিতে টানা 33 ঘন্টার বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন এবং 2025-26 অর্থ বছরে পূর্ণাঙ্গ বাজেট রাখা ও পুলিশের হামলার বিচারের দাবি যখন পূরণ হবে তখনই তারা ঘরে ফিরবে। আমাদের শিক্ষকরাও এখানেই আছে, তো আমরা অলরেডি প্রস্তুত সমাবেশের জন্য। এর মধ্যে যদি আমাদের দাবি কোনোভাবে আদায় না হয় সেক্ষেত্রে আমরা আলটিমেটামে যাব। যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে সে পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না। এ সময় নিজেদের যৌক্তিক দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা। সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এর সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। জুমার নামাজের পর বাদ-জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীরা রাজপথেই থাকার ঘোষণা দিয়েছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেট সহ বিভিন্ন স্থানে সভা সমাবেশ মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি
বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট ও মাজার গেট সহ রাজধানীর 9 স্থানে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। তাদের ব্যর্থতার জন্যই সাম্যসহ গেল 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। আর এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ছাত্রদলের। সকাল থেকে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় ঘটেছে হত্যাকাণ্ড, দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন। যারা এই হত্যার সাথে প্রকৃতভাবে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অবিলম্বে ধরে তাদের আদালতের কাছে সোপর্দ করতে হবে, এটাই আমাদের একটি দাবি। যদি এই বিচার প্রক্রিয়া বিলম্ব হয়, খুনিদের ধরতে বিলম্ব হয়, আমরা তখনই আমরা বিসির পদত্যাগ চাইতে বাধ্য হব। সাম্য হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশও পর্যালোচনার জন্য কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এছাড়া জাতীয় নগর নীতি, বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা এবং লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্কের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রায় 1 বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রম বাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান। যারা সাংবাদিকতা নীতি লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করেছে, হাসিনার গণহত্যার বৈধতা দিয়েছে, তারা সাংবাদিকতা করতে চাইলে ক্ষমা চাইতেই হবে, এমন মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের উপর আস্থা ফেরাতে নতুন সামাজিক চুক্তি জরুরি, আর ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত না করায় সংস্কার কমিশনের প্রতিবেদন কোনো কাজে আসবে না বলে মনে করেন বক্তারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভা করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি প্ল্যাটফর্ম। গণমাধ্যমের স্বাধীনতা, সম্প্রচার নীতিমালা, সংবাদকর্মীদের সুরক্ষা সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। বিকাশের জন্য যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না করতে পারে, তখন আসলে এই বিভিন্ন ধরনের ভাইরাসে আমরা আক্রান্ত হই। সরকার যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, আমরা দেখলাম তারা মনে হচ্ছে একটা একাডেমিক কাজ করে একটা প্রবন্ধ উপস্থাপন করে তারা চলে গেলেন। নতুন করে এই গণমাধ্যমগুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন, কারা কারা এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নির্ভর করবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। এজন্য গণমাধ্যমকে নিয়ামকের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যদি তার স্বাধীনতার সামর্থ্য রক্ষা করতে না পারে, আরো এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা সাংবাদিকতার নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিবাদের দালালি করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। অনেক গণমাধ্যম নিজেরা জনবল ছাঁটাই করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সিদ্ধান্তে আজও পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান। বলেন, 1976 সালের 16 মে মুসলিম জননেতা মাওলানা ভাসানের ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নিয়েছিলেন। তিনি আরও জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতের তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, আর ভারত একতরফাভাবে 54টি অভিন্ন নদীর পানি প্রত্যাহার করায় দেশের উত্তরাঞ্চল এখন মরুকরণের পথে বলেও জানান তিনি। এই সরকারের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কুমিল্লাতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। আর অন্তর্বর্তী সরকারকে ডানে বামে দেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের মানববন্ধনে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারকে ডানে বামে দেখে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। বলেন, পতিত স্বৈরাচারের বন্ধুরা এখনো ষড়যন্ত্র করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সামনে যেভাবে হত্যা করা হয়েছে, তার রাজনৈতিক শত্রু কারা
আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। আগামী শনিবার খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশস্থল পরিদর্শন শেষে দুপুরে খুলনা প্রেস ক্লাবে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শেখ হাসিনার যে সময়কালটা সমাবেশে তারুণ্যের মহামিলন ঘটবে উল্লেখ করে তিনি জানান, একটি বৈষম্যহীন আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু একদিনের জন্য মাঠের বাইরে ছিলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। গাইবান্ধায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাচা ভাতিজা সহ ৩ জন মারা গেছে। গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 15 জন। বৃহস্পতিবার বিকেলে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, লিমন মিয়া তার বসত বাড়ির ঘরের টিনের চালা পরিষ্কার করার জন্য চালে ওঠে। সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চাল বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে তাদের 3 জনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রাত 8:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার, আহত হয় অন্তত 15 জন। আমরা জীবিত উদ্ধার করেছি। আমরা 6 জনকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পিকআপ অন্য গাড়িতে হসপিটালাইজ করেছি, জীবিত উদ্ধার করেছি। আর মৃত 2 জনকে উদ্ধার করেছি, 6 জনকে আমরা হসপিটালাইজ করেছি। এছাড়াও স্থানীয়ভাবে আরও অনেক হসপিটালাইজ হয়েছে আর কি। আমরা ধারণা করছি যে 10-15 জন এরকম আহত হয়েছে। দিনের সূর্য ডুব দিতেই অন্ধকারে নিমজ্জিত হয় কুমিল্লার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। সন্ধ্যা হলেই এসব সড়কে হরহামেশায় হয় চুরি, ছিনতাই। সুযোগ বুঝে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। নগরীতে বেশিরভাগ সিসি ক্যামেরা বিকল থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সড়কে সিসি ক্যামেরা না থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, অথচ বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই কুমিল্লা সিটি কর্পোরেশনের। ফলে খুন, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে অহরহ। বিশেষ করে গত 5ই আগস্টের পর বেশিরভাগ ক্যামেরা বিকল হয়ে আছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জ্বলছে না সড়কবাতি, অচল বেশিরভাগ সিসি ক্যামেরা। এই সুযোগে রাতের বেলায় ঘটছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। অপরাধীরা তো জানে যে হচ্ছে সিসিটিভি নাই, তো তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এর মধ্যেই আমরা মানে চুরি, ডাকাতি বা ছিনতাই যাই বলি, এই সমস্যাগুলো অনেক বেড়ে গেছে। সিটি কর্পোরেশনের যতগুলি সিসি ক্যামেরাগুলি ছিল, এগুলি আজকে বন্ধ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার কোনায় ছিনতাইকারীদের অত্যাচারে আমাদের অতিষ্ঠ। অপরাধ ঠেকাতে ব্যবহৃত সিটি কর্পোরেশনের 92টি সিসি ক্যামেরা এখন গায়েব, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রতি মাসে আইটি বিশেষজ্ঞদের মাস্টার রোলে বেতন দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের 92টি সিসি ক্যামেরা ছিল, এখন কিন্তু সেই সিসি ক্যামেরাগুলো কোথাও যেন উধাও হয়ে গেল। একসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখুন, গত 1.5 মাসে কিন্তু 60টি হত্যাকাণ্ড ঘটেছে। নগরের নিরাপত্তায় বিকল ক্যামেরা পুনরায় সচল করা হচ্ছে বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা ক্যামেরা আমরা অ্যাক্টিভ রাখতে, বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য এটা সহায়ক ভূমিকা হিসেবে কাজে আসবে। চুরি, ছিনতাই বন্ধের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোতে এবার যেন লাল রঙের উৎসব।
মৌসুমি ফল লিচুর বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষিরা। এতে চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোক্তারাও পাচ্ছেন তাজা ও সুস্বাদু ফল। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করেই রপ্তানি হচ্ছে বিদেশে। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আকাশ জুড়ে এখন যেন লিচুর লালাপ ছোঁয়া। একদিকে গাছ ভরা থোকা থোকা লিচু, অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বলা হয় পর্তুগিজরা 1700 খ্রিস্টাব্দে প্রথম এই অঞ্চলে লিচুর চারা নিয়ে আসেন। সেই থেকেই সোনারগাঁওয়ের মাটিতে শুরু হয় লিচু চাষের ইতিহাস। আজ সেই ইতিহাসের ধারাবাহিকতায় 85টি গ্রামের কৃষক বুনছেন সাফল্যের গল্প। ফুল ফলন আগে আসে যেটা, এদিকে সোনারগাঁওয়ের লিচুটা আগে নেমে যায়, খাওয়ার সুস্বাদু ভালো। এই জন্য ঢাকা থেকে, গাজীপুর থেকে, নানগঞ্জ থেকে এসে ওই তাজা লিচু সোনারগাঁও থেকে নিয়ে যায়। প্রায় 6000 টাকা দর পাইতেছি, 50-50 টাকা দর পাইতেছি, হাজারে আর কি। এবারকা অনেক দাম ভালো আর কি। আবার পাইকারি এবারকা সোনারগাঁয়ের ভিতরে অনেক বেশি। কদমি লিচুটা মানুষের চাহিদার মধ্যে প্রথম থেকে এটা ভালো, দামটা এবার একটু হালকা একটু বেশি। সোনারগাঁওয়ের কদমি জাতের লিচু মৌসুমের শুরুতেই বাজারে আসে, ফলে চাহিদাও বেশি। তবে পাইকাররা বলছেন ফলন ভালো হলেও কিছুটা দাম বেশি। সোনারগাঁও আপনার ভালো লিচু পাওয়া যায়, সবার আগে এটা আসে, এই জন্য সবার আশা করে। প্রতি বছর এখানে আসা হয়, মানে লিচুটা এখানে ভালো পাওয়া যায়, এই জন্য আসা হয়। কদমি লিচুটা অনেক ভালো, এই জন্য এখান থেকে আগে আসে লিচুটা, এই জন্য এখান থেকে নেওয়া হয় লিচুটা। এবছর 110 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 720 মেট্রিক টন। আনুমানিক বাজার মূল্য প্রায় 6 থেকে 7 কোটি টাকা। লিচু উৎপাদনের কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে আরও বাগান সম্প্রসারণের পরিকল্পনা চলছে বলে জানান এ কৃষি কর্মকর্তা। সামনের বার আমরা চেষ্টা করতেছি কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এটা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, বিশেষ করে কদমি লিচুটা দেশের বাইরেও কীভাবে অন্যান্য উপজেলায় বা জেলায় কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, এটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। লিচুর এই বাম্পার ফলন শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। এই সাফল্য ধরে রাখলে ভবিষ্যতে সোনারগাঁওয়ের লিচু হতে পারে দেশের অন্যতম রপ্তানি সম্ভাবনাময় ফল। নিউজ ডেস্ক, দেশ টিভি। লম্বা এক জোড়া বাঁশের মাঝে কঞ্চিতে রয়েছে পা রাখার জায়গা। তাতে পা রেখে 6 থেকে 8 ফিট উঁচু দিয়ে সড়কে হেঁটে বেড়াচ্ছে এক কিশোর। শুনতে আশ্চর্য মনে হলেও এমন অসম্ভবকেই সম্ভব করে সবাইকে অবাক করে দিয়েছে কুষ্টিয়ার 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিন হোসেন। তার এমন প্রতিভায় মুগ্ধ পরিবার ও এলাকাবাসী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সড়কে বাঁশের ওপর ভর করে হেঁটে চলা কিশোরের নাম তুহিন হোসেন। বছরখানেক আগে শখের বশে বাঁশের লাঠি দিয়ে পা বানিয়ে শুরু করেন এমন অভিনব কৌশলে হাঁটাচলা। কৌশল রপ্ত করতে প্রতিদিন হাঁটার চেষ্টা করেন 2 থেকে 3 ঘন্টা। দীর্ঘ প্রচেষ্টার পর এখন সাবলীনভাবেই পায়ে হাঁটার মতো লম্বা বাঁশে করে 6 থেকে 8 ফুট উঁচু দিয়ে চলাফেরা করতে পারেন তুহিন। এভাবেই আরো অনেক উঁচুতে ওঠার স্বপ্ন তার। এটা 1 বছরের ভিতরে এত উঁচুতে বানাইছি, তো এটা করার পর আমার এখন খুবই ভালো লাগে। এটা আমার শখের জিনিস। আমি এটা শখ করে প্রথম শখ করে শিখছিলাম, তো এখন এটা আমার খুব ভালো লাগে। কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিনের এমন ব্যতিক্রমী প্রতিভা সাড়া ফেলেছে এলাকায়। তার বাসে চড়ে এমন হাঁটার দৃশ্য দেখে মুগ্ধ এলাকাবাসী। অন্যরকম একটা বিষয়, যেটা আসলে আশেপাশে এরকম কেউ করে না। আমাদের গ্রামে এমন একটা ছেলে আছে যে সারা বাংলাদেশবাসীকে তাক লাগিয়ে এমন একটি সুন্দর দৃশ্য আমাদেরকে দেখাবে। এলাকার অনেক শিশু কিশোররাই এখন তার কাছ থেকে এমন অভিনব হাঁটার কৌশল শিখতে চায়। তোর কাছ থেকে বানাইছে, কিভাবে বানাতে সেটা দেখলাম, দেখার পরে ওই বানায় দিল। তুহিন ভাই মনে করেন যে অনেক করেছে, আমাদেরকে খুব সাহায্য করেছে। প্রথম দিকে তুহিনের বাসে চড়ে এমন অদ্ভুত হাঁটার চেষ্টায় পরিবার বাধা দিলেও তার এমন প্রতিভাই এখন খুশি তারা। এত রাগ করি, বকি টকি, তাও পরেও শোনে না, তা কি করবো? ওরকম বেড়াতে বেড়াতে এমন চালু হয়ে গেছে, ও আর যেদিক ঘুরবো ওর ইচ্ছা। এখন ভালো লাগছে, আমার ভাইকে অনেক মানুষ দেখতে আসছে, অনেক জায়গা থেকে আসছে। নানা গুণে গুণান্বিত
তুহিন ইথিওপিয়ার বান্না উপজাতির অভিনব রণপায়ে হাঁটার পাশাপাশি গাইতে পারেন গান, গজল ও কবিতা। তাই সবাইকে অসচ্ছল পরিবারের প্রতিভাবান এই কিশোরের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে 2 প্রবাসী বাস যাত্রীকে র্যাব পরিচয় অপহরণ করে 36 লাখ টাকা নিয়ে যায় অপহরণকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর পরিবহনের বাসের 2 সৌদি প্রবাসী যাত্রী জসিম শেখ ও সুজন খানকে র্যাব পরিচয়ে মাইক্রোতে তুলে কেরানীগঞ্জে নিয়ে যায়। পরে রাতে 36 লাখ টাকা লুট করে তাদের মারধর করে ছেড়ে দিলে শ্রীনগর থানায় আসেন জসিম ও সুজন। পুলিশ জানায় জসিমের কাছে 11 লাখ আর সুজনের কাছে 25,10,000 টাকা ছিল। নোঙর পরিবহনের বাসটি শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় থামলে র্যাব পরিচয়ে দুজনকে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এই ঘটনায় শীঘ্রই অপহরণকারীদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।